আমির হারামজাদা নাকি কি যেন নাম, মুফতি আমির হারামজাদা। হ্যাঁ মুফতি আমির হারামজাদা এখন আর মোটামুটি নিজেকে এখন ভার্সিটির মাল বলবে না, এখন বলবে আমি সংসদীয় মাল। এটা সে এখন বলতে পারে। এটা সংসদীয় মালেরা যা করার কথা তারা তাই করে। এই সংসদকে তারা গিদরের খড়ের চাইতে নিকৃষ্ট কিছু বানাবে কিছুদিনের মধ্যে, আপনারা দেখতে পারবেন। এই সংসদের ভবিষ্যৎ দুইটা, একটা হলো নিজেরা নিজেরা এখানে খুনোখুনি হইতে পারে, নিজেরা নিজেরা গালাগালি করবে। তবে এগুলো তাদের কৌশল, এগুলো তাদের কৌশল। এরা কিন্তু প্রেসক্রিপশন করে এগুলো করবে, নিজেরাই স্ক্রিপ্ট লিখবে, সেই আগের রাতে স্ক্রিপ্ট লিখে পরের দিন এখানে বাস্তবায়ন করবে। যেমন বিএনপিরা বুঝাইলো তারা কিছুই জানে না, একেবারে শিশু, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, শোক প্রস্তাব নিয়ে এসেছে অন্য কেউ, তারা কিছুই জানতো না। বিষয়টা এরকম। আপনি দেখেন এই সংসদগুলোতে কি কি হয় আরো দেখতে পারবেন। অনেকে বলছে রাজাকারের খড় নাকি এটা। সে কি বেশি কিছু বলা যায়? এর চেয়ে ভালো কিছু বলা যায়? ঠিকই বলছে, যে দর্শক এটা বলেছেন তিনি ঠিকই বলেছেন, এটা রাজাকারের খোয়ার, রাজাকার আল বদর আল শামস, পেয়ারা পাকিস্তানিদের খোয়ার, এটা বলা যেতে পারে, কোনো সন্দেহ নেই। এই দেশে বলেন, বলেন এই দেশে বললামই তো যে এই দেশে সার্কাস নাই এখন, আমরা সার্কাস দেখতেছি। কয়দিন পরে এই সংসদে সার্কাস দেখবেন, কত কিছু দেখবেন, কখন যে কি হবে আমরা বুঝতেই পারবো না। কিন্তু এগুলো বিনোদন হিসেবে আমাদের মনে রাখবো আমরা, আমরা এটাকে বিনোদন হিসেবে নিতেছি, কারণ আমাদের এখন বিনোদনের আর কিছুই নেই। এই রাজাকারের খোয়ারের প্রধান কে, তাহলে প্রধান নেতা কে? রাজাকারের প্রধান নেতা আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান, আর বিরোধী দলীয় এই রাজাকারের খোয়ারের বিরোধী দলীয় নেতা এই যে সাদা শকুন ডাক্তার শফিক। এটাকে আর নতুন করে বলে দিতে হবে, এটা তো 5 বছরের শিশুও জানে প্রাইমারি স্কুলে। আচ্ছা আচ্ছা, তা এই আমি যেটা বলছিলাম, ভবিষ্যৎ কি দেখছেন? এই সংসদ কি এই 5 বছর যে বললেন, এই 5 বছর যেতে পারবে না কিনা আপনার ভাবির পোলাপানরা এর মধ্যেই আবার পাপ ফসকে মস্কে পড়ে যাবে কিনা? আমার ভাবির পোলারা তো বিএনপির হাতেই দৌড়ানি খেয়ে দেশ থেকে চলে যাবে। আমার ভাবির পোলারা এটা তো আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছে, ওরা নিজেরা পালিয়ে যাবে, ওরা থাকবে না এই দেশে, দৌড়ানি খাবে, কেবল তো জুতার বাড়ি খাইতেছে। কয়দিন পরে তো পাবলিক এদের পেটাবে, আমার ভাবির পোলাদের জামাতিদের পেটাবে। বিএনপি আমি বিশ্বাস করি না যে তারা 5 বছর এই সংসদ পরিচালনা করতে পারবে, কারণ তার আগে তাদের লোটা আপনার থালা বাটি কম্বল তৈরি করে রেডি করে পাকিস্তানের যে পানির জাহাজ আছে এটাতে সোজা তাদের লাহোর চলে দিতে হবে, কারণ তারা তো গিয়ে খুব একটা শান্তিতে থাকতে পারবে না, আমার মনে হয় না। কেন কেন পারবে না? সেই জায়গা দিবেন এই সরকার, এই মুসলেকা সরকার। 5 বছর পারবে না কেন? কেন পারবে সেটা আগে আমাকে বলেন, কেন পারবে? এই যে আপনাদের মতো লোকজন ভোট দিচ্ছে এই জন্য। আমরা তো ভোট দেয়নি, তো কিছু মানুষ ভোট দিছে নাকে রুমাল দিয়ে, ওটা বলেছে। এখানে কি হয়, এটা ঠিক যে আমরা চেয়েছিলাম একটা নির্বাচন হয়ে যাক যেভাবে হোক, তো ভোট দিলেই তো আর নির্বাচন যদি হইতো থাকা যাইতো তাহলে তো শেখ হাসিনাও থাকতো। আচ্ছা, নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছে কেন, কারণটা কি? হলো যেমন ধরেন আপনি যখন এমন একটা রাস্তাতে পথ চলতে হবে, কোনো বিকল্প নাই, মনে করেন রাস্তা ট্রাফিক জ্যামে বন্ধ হয়ে গেছে, রাস্তাতে চলা যায় না, বা ব্রিজটা ভেঙে গেছে, বিকল্প পথে যাবেন, কিন্তু সেখানে কিছু গার্বেজ থাকবে, ময়লা থাকবে, বিষটা থাকবে, গোবর থাকবে, বা মানুষের বিষটা থাকবে, ওই পথে আপনাকে যেতেই হবে, বিকল্প নাই। তখন মানুষ নাকে রুমাল দেয়, নাকে পাঞ্জাবির কোনা মুখে দিবে, শার্টের কোনা মুখে দিবে, মেয়েরা ওড়না মুখে দিবে, ভদ্রলোক রুমাল মুখে দিবে, দিয়ে তারা ওই রাস্তা পার হয়ে যেতে হয়। ওইভাবে পার হয়ে গেছে বিএনপি কে ভোট দিয়ে, সংখ্যালঘুরা ভোট দিয়েছে, আওয়ামী লীগেরাও ভোট দিয়েছে যারা গিয়েছেন, বরং বিএনপির জামাতে ভোট দিয়েছে, বরং বিএনপির কিছু একটা অংশ জামাতকে ভোট দিয়েছে, এটা আমি দায়িত্ব নেই বললাম। আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা ভোট দিয়েছে নাকের রুমাল দিয়ে, কিন্তু তাদের সেই খায়েশ মিটে গেছে, তারা বুঝতে পারছে যে যতই নাকের রুমাল দিয়ে ভোট দেয়, ওই যে খাইচ্ছত জানা মইলে ইজ্জত জানা ধুইলে খাসিলত কোনোদিনই পরিবর্তন হবে না। যদিও আমাদের এই মুসলেকা প্রধানমন্ত্রী ইলেকশন করার আগের দিন বলেছিলেন যে এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল, সংশয়বাদী, কি বিশ্বাসী অবিশ্বাসী সবার, কিন্তু আমরা দেখলাম না, এই দেশটা এখন মোল্লাদের আর রাজাকারদের, এটা আমরা এখন দেখতে পারলাম। এই যে আপনার আরেক বাতিজা নাকি যে সংসদ সদস্য, দেখতে কিন্তু সুন্দর, ব্যারিস্টার, নাকি বিদেশ পড়ালেখা করছে, ভোলাতে বাড়ি, হ্যাঁ ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য, নামও সুন্দর, কি রহমান পার্থ। ও তো বলছে যে এই সংসদের সৌন্দর্য হচ্ছে এখানে একটা রাজাকার স্বৈরাচারের দূষণ নাই,
কিন্তু রাজাকার যে আছে এটা আর বলে নাই। এই স্বৈরাচারের একটা দূষণ নেই। এই জন্য এই সংসদটা কি অনেক সুন্দর। এখন উনি নিজেই তো রাজাকার। এখন উনি কিভাবে বলবে যে এখানে সব রাজাকার? তবে একটা জিনিস বলে দেই, এই বক্তব্যটা একদিন উল্টে যাবে। এই বক্তব্য উল্টে এই সংসদে একদিন বলা হবে, এই সংসদে কোনো রাজাকার আল বদর আল শামস এবং ইউনূসের কোনো দোসর নাই। এই সংসদেই কিন্তু বলা হবে, তখন পার্থ থাকবে না। তিনি তিনি আওয়ামী লীগের ভাগ্নে, আওয়ামী লীগের জামাই হয়েছে, চাপা মারেন। আমরা জানি তিনি কোন সাহসে এগুলো বলেন। তিনি জানেন যে তার মামা আছে, তার শ্বশুর আছে, তারা রক্ষা করবে। কিন্তু অত নালি আদেশের না, অত নালি আদেশের না। আগামীতে এই সংসদ তো দূরের কথা, এই দেশেই থাকতে পারবে কিনা এই আওয়ামী লীগের জামাই, আওয়ামী লীগের ভাগিনা। তো উনি তো এটাও বলা উচিত ছিল, কিন্তু যে যে আওয়ামী লীগের দোসর নাই, কিন্তু আওয়ামী লীগের ভাগিনা আছে বা আওয়ামী লীগের জামাতা আছে, এটা তো মানুষ তো এটা বলে আরো মনে করাই দিছে। পাগলা নৌকা জানে ডুবাস, তাহলে মনে করাই দিলা নৌকা ডুবানোর কথা। মানে সে যে এটা বলার মাধ্যমে প্রমাণ করে দিল যে তিনি যে কার ভাগিনা ছিলেন, কার জামাতা আমরা জানি। অদ্ভুত ব্যাপার, এই সেই লোক যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। এটা আমার খুব যখন মনে হয় না, আমার খুব হাসি আসে, ওর দুঃখ হয় যে আওয়ামী লীগ কাদেরকে জামাই বানায়, যারা আওয়ামী লীগের সভানেত্রী ফাঁসি চায়। বুঝছেন, যার পরিচয় কি, যার যোগ্যতা কি, তার নিজের যোগ্যতা এগুলো হয়েছে। তার বাপে এরশাদের সকল টাকা কেশিয়ারগিরি করছে, সব টাকা মেরে দিয়েছে। আমরা এই বাটপারকে চিনি, নাম বললাম না, লোকজন বুঝে গেছে। এই যে তাকে বলা হয় আর কি খিচুড়ের পোলা, চিনি চুরের পোলা। কেন চিনি চুরের পোলা হবে কেন? আপনি এটা বলতেছেন ভাই মিস্টেক, এরশাদের। এটা না, এটা ভাই মিস্টেক কাজী, এটা হলো কাজী জাফরকে বলা হয়তো চিনিচুর। তার পিতা হলো এরশাদের, ছিলেন হলো পকেট। এরশাদের যত কালা ধান্দা ছিল, নাজির রহমান মঞ্জু সাহেব এরশাদ জন জেলে যান, সবগুলো মেরে দেন। উনি হচ্ছেন তার ছেলে, ব্যারিস্টার বানাইছে, মানে তিনি চুরি করা টাকায় তিনি ব্যারিস্টার। এগুলো আমরা জানি, এগুলো ইতিহাস জানে, ইতিহাসগুলো নির্মম। এগুলো বললে আবার খোদ আওয়ামী লীগের লোক রাগ করতে পারে, কারণ তিনি যতই চাপা মারুক, তার শক্তি কোথায়, উৎস কোথায় আমরা জানি। শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের ভাগিনা থাকবেন, আওয়ামী লীগের জামাতা থাকবেন, ওগুলো আমরা জানি। তবে কর্মীরা কিন্তু জুতা মারতে ভুল করবে না। তাকে যতই আওয়ামী লীগের নেতারা তাকে জামাতা বা ভাগ্নি হিসেবে গ্রহণ করুক, কর্মীরা তাকে পেলে তার গাল আর জুতা একাকার করে ফেলবে। এটা আমার ধারণা, আমার বিশ্বাস। এই আওয়ামী লীগের শালা সম্বন্ধী বাইকনা বাতিজা, মামা, এরা দেখি সবাই এখন সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করতেছে। আগেও সুযোগ সুবিধা ভোগ করলো 17 বছর। এটার মাঝে যা কি এই সংসদে দেখি এরা আছে, একজন তো প্রতিমন্ত্রী হয়ে গেছে। এখন আওয়ামী লীগের আমরা উপদেষ্টা পরিষদেও তো দেখেছি, সারা জীবন আওয়ামী লীগ করা লোক পরে বাণিজ্য উপদেষ্টা হয়েছিলেন। ঠিক আছে না, আমরা এটা দেখেছি না? তো এগুলোই স্বাভাবিক, কারণ সব জায়গাতে সুপা হওয়ার উস্তম থাকে। সব জায়গায় চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি, ওইরকম ভাইরা ভাইরা থাকে সব জায়গাতেই। বরং বাংলাদেশে এই নীতিহীন লোকগুলোই ভালো থাকে, আরামে থাকে। আমরা এটা বারবার দেখলাম। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদের জনগণ, আমাদের দেশ এদের মেনে নেয়, এদের রাজনীতি করার সুযোগ দেয়। এর চেয়ে হাস্য করার কিছুই নেই। তো আমার খুব মজা লাগলো যখন তিনি বলেছিলেন যে এই 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 সংসদের সৌন্দর্য, যে এইখানে কোনো স্বৈরাচার নাই। তো আমি বললাম, এই সংসদে কেউ না কেউ দাঁড়িয়ে হয়তো একদিন বলবে, হয়তো কেউ না কেউ বলবে, যাদেরকে জনগণ চিনে তারা দাঁড়ায় বলবে যে এই সংসদে পার্থ নাই, এই সংসদে চুপা হওয়ার উস্তমরা নাই, এই সংসদে রাজাকার নাই, এই সংসদে এরশাদের গাইড কাটার পোলা নাই, এই সংসদে জামাত হেফাজত, এই সংসদে পেয়ারা পাকিস্তানিরা নাই, এই সংসদে ইউনূসের দোসরেরা নাই। এরকম ভাবে কেউ একদিন হয়তো দাঁড়িয়ে এই সংসদে বলবে, আপনারা তা শুনবেন, জনগণ শুনবে। একেবারে একেবারে শেষের দিকে আসছি। সামনে একটা প্রশ্ন করি। এই যে মনে করেন এই সংসদটা আহ, হয়ে গেল এবং সংসদে ইতিমধ্যে রাজাকারের খোয়ার হিসেবে পরিচিত হলো, সেখানে স্পিকার হচ্ছেন, সবাই বলতেছেন তিনি নাকি বীর মুক্তিযোদ্ধা। কিন্তু তার হাত ধরেই তো এই সেই 71-এর যুদ্ধাপরাধী যাদের বিরুদ্ধে রায় দিল সর্বোচ্চ আদালত, তাদের নামে সুকেনে তো তাদেরকে মহান বানানোর চেষ্টা করা হলো। তো এইটাকে আপনি শেষমেশ কিভাবে? সেই জন্য তো শুধু তাই না, তিনি শুধু বীর মুক্তিযোদ্ধাই না, তিনি আবার উপাধি পেয়েছেন বীর বিক্রম। তিনি হচ্ছেন সেই বীর বিক্রম যার যার স্বাক্ষরে স্বাধীনতা বিরোধীরা মহান নেতা হয়ে গেল, শহীদ হয়ে গেল।
আমরা হাসবো না কাঁদবো না বদবয়তা করবো আমরা বুঝে উঠতে পারি না। সেই জন্য তো বললাম এই সংসদটা হচ্ছে একটা সার্কাস, বিনোদন কেন্দ্র। আমরা এগুলো দেখবো। একজন মানুষকে দেখলাম না ওয়াক আউট করতে, আমরা একজনকেও দেখি নাই। আমরা বীর বিক্রমকে দেখলাম রাজাকার আলবদরদের পক্ষে শোক প্রস্তাব গ্রহণ করতে। এর চেয়ে হাস্যকর আর কি থাকতে পারে? তো ইতিহাস এগুলো লেখা থাকবে, ইতিহাস এগুলো মনে রাখবে যে কারা আসলে ছুপা হওয়া রুস্তম, কারা আসলে। এখন আমার সন্দেহ হয় মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন অনেকেই মনে হয় মুক্তিযুদ্ধে ইচ্ছা করে যাননি, তারা ছিলেন বাই চান্স মুক্তিযোদ্ধা। তাদের একজন হচ্ছে এই মেজর হাফিজ। তা না হলে এটা একজন বীর বিক্রম কি করে এই কথাটা প্রস্তাবটা তিনি মেনে নিলেন, কি করে এটা সম্ভব? কি করে একজন মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে ডাইরেক্ট জামাতে যোগ দেয়? কিভাবে একজন যাকে জামাত ঘোষণা করলো স্বাধীনতার ঘোষক অলি সাহেব, যিনি বলেছেন জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষণা করতে উদ্বুদ্ধ করেছিলেন, পরে অবশ্য তিনি নিজেই দাবি করছেন তিনি স্বাধীনতার ঘোষক। যাই হোক, তাহলে এরা কিভাবে জামাতের জোটে যায়? সুতরাং এই দেশে আপনি যে সংসদের কথা বললেন, সর্বশেষ যে চিহ্ন আমরা দেখলাম আমরা সংসদে, এই সংসদটা আসলেই জামাতের হেফাজতের পেয়ারা পাকিস্তানিদের খোয়ার, রাজাকার আলবদরের খোয়ার। তো সেই খোয়ারে বিএনপির এখন আছে। আমরা মুক্তিযোদ্ধাদের দেখতেছি আর হাসতেছি, আর ডক্টর হুমায়ুন আজাদের সেই কথা মনে করতেছি যে রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা।